এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। বাংলার দখলদারি brought to you by Richmond and Clive Private Limited, Anandhara, associated with PPP Residency Private Limited. আমাদের সঙ্গে এই মুহূর্তে পাশে আছেন যিনি মানুষের পাশে থাকেন, সেই বিধান উপাধ্যায়, যিনি আসানসোল পৌর নিগমের মহানাগরিক তথা বারাবণী বিধানসভার বিধায়ক। বিধানবাবু রাজনৈতিক পরিচিতির সূত্রপাত তার বাবা অত্যন্ত দাপুটে তদানীন্তন কংগ্রেস নেতা মানিক উপাধ্যায়ের হাত ধরে। মানিকবাবু 1988 সালে প্রথমবার উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে জয়ী হন, সিপিএমকে পরাজিত করেছিলেন। তারপর আরও দুবার জয়, এবং বিধানবাবু তিনি পরপর 3 বারের বিধায়ক। সেই বিধান উপাধ্যায়কেই আমরা আজকে আপনাদের সামনে হাজির করতে পেরেছি। তার সাথে আমরা কথা বলবো কোন অভিমুখে বিধানবাবু হাঁটতে চলেছেন, এবং সর্বোপরি কি করে একজন মানুষ সবার কাছেই প্রায় জনপ্রিয় হয়ে ওঠেন। কি এই জাদুকাঠি, এটাই জানার জন্য আমি মদনকে বলবো, মদন তোমার প্রথম প্রশ্ন সেই বিধান উপাধ্যায়কে। প্রথমত আমি এটা জানতে চাইবো যে বিধানদার মানিকদার একটা লেগেসি ছিল। আমরা তো পুরনো সাংবাদিক, আমরা তো গোটা ব্যাপারটা জানি, কিন্তু সবাই বলে যে তৃণমূলের উপরেও অভিযোগ আছে, এটা যেমন অন্যান্য পার্টির উপরে অভিযোগ আছে যে তারা পরিবারবাদকে বাড়াচ্ছে। ঠিক আছে, তো পরিবারবাদ যদি এইরকম হয় যে লেগেসি মানুষের সপক্ষে, মানে বিধানদা আমার মানে প্রথম প্রশ্ন যে রাজনীতিতে আসা হলো কিভাবে, মানে কি আকর্ষণ এক, আর এই যে পরিবারবাদের যে অভিযোগ এইটাকে আপনি কিভাবে নাসাত করতে পেরেছেন, এটা যদি আমাদের। প্রথমে নমস্কার। তো আপনার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে, প্রথমে ভাবিনি যে রাজনীতিতে আসবো, তবে শখ ছিল। যেহেতু বাবা রাজনীতিবিদ, বাবা প্রথম থেকেই মানে লড়াই করে এসছেন, তখন সিপিএম এর আমল ছিল। তো তারপর তো বাবা 86-এ প্রথম কংগ্রেসের টিকিটে ছিল। তো বাবা জেতা হারা মানে কেউ, বাবা যদি হেরেওছে, যদি জিজ্ঞাসা করেছে এখানকার এমএলএর নাম কি, তো সবারই মুখে ছিল মানিক উপাধ্যায়। মানে বাবা হেরে আছে তাও এমএলএ, জিতে থাকলো এমএলএ। এবারে আমি দেখতাম যে বিভিন্ন গ্রাম থেকে তখন যা অত্যাচার সিপিএম এর টাইমে ছিল, সেই অত্যাচারে প্রচুর মানুষ সকাল সকাল মানে একদম ভোর 4টে-3টে সময় একদম আমাদের বাড়িতে চলে আসতো। আমরা ছোট্ট ছিলাম, 3 ভাই আমরা। তো দেখতাম আমরা যে সাইড থেকে দেখতাম কারো মাথা ফাটা, কারোর হাত ভাঙা, কেউ কারোর জমি কেড়ে নিয়েছে, কারোর এই করে নিয়েছে। মানে বাবাকেও দেখতাম অনেকবার রাত 12টার সময় কেউ দরজায় নেড়েছে, মা খুলেছে, বেরিয়ে গেছে, বাবা গাড়ি নিয়ে নিজে একাই বেরিয়ে চলে গেছে। তো ফলে ভেতর থেকে বাসনা ছিল যে বাবা, মানে প্রথম পছন্দটাই ছিল আমি আমার বাবার মতন হব। আমার মানে বাবাই আইডিয়াল ছিল আমার। এমনি আমি যখন ক্লাসে যখন লাইফ মানে তোমার জীবনের লক্ষ্য কি, আমি আমার বাবার মতন হব করে আমি নিজের প্যারাগ্রাফ তৈরি করে দিয়েছিলাম। তো শখ ছিল যে বাবার মতন হব। বাবার যখন শারীরিক অসুস্থতা প্রচন্ড হয়ে গেছিল, তো তখন বাবা নিজের থেকেও চাইতো যে বাবা যেহেতু বারাবণী পুরো বিধানসভাটা, বারাবণী, সারানপুর, চিত্তরঞ্জন, একদম মানে কি বলবো, এখানে কোনো পার্টি নয়, মানিক উপাধ্যায় একটা মানে ব্র্যান্ড। তো মানিক উপাধ্যায়কে সবাই ভালোবাসে, এখনো তাকে এই করে। তো মানুষজনকে বাবা একটা কথা বলেছিল যে তোরা 3 ভাই যে যাই করিস,
বারাবণীর লোকগুলোকে, মানুষগুলোকে একটু দেখবি, যে যেখানে থাকিস বারাবণীর লোক যদি তোদের কাছে কেউ যায় তো তাদের জন্য যেটুকু করার করবি। মানে এক কথা বলতে গেলে মানিক উপাধ্যায়ের ডাইনেস্টি। একদম ঠিক। মানে বাবা এই একটা কথাতে আমার একটু মনে হলো একটু জিজ্ঞাসা করি, ছোট করি। সেটা হচ্ছে মানিক উপাধ্যায় আমার আদর্শ, মানিক উপাধ্যায় মানুষের জন্য এত কিছু করেন। আবার মানিক উপাধ্যায়ের একটা ভয়ঙ্কর চরিত্র, অন্তত আমি আমার 50 বছরের সাংবাদিকতা জীবনে দেখেছি, যে একজন বড় পুলিশ অফিসার পাহাড় গোড়ায় যখন সেই বড় ধরনের দুর্ঘটনা ঘটলো, সেই পুলিশ অফিসার বললেন না, এর উপরে ডোজার চলবে, কোনো ডেড বডি উঠবে না। তো আমি দেখেছিলাম একসঙ্গে সেদিন দুটো লোককে, একজন হারধন রায়, একজন মানিক উপাধ্যায়। মানিক উপাধ্যায় দিতেন অ্যাডিশনালেসলি প্রায় কলার ধরে বললেন আমরা বলছি ডেড বডি তুলতে হবে, এবং 13টা ডেড বডি উঠেছিল সেদিন। তো এই মানিক উপাধ্যায় বিধান উপাধ্যায়ের মধ্যে নেই। বিধান উপাধ্যায় এটা তুমি কি করে বলতে পারছো? আমি পুরো আপনার চ্যানেলের মাধ্যমে মানুষকে বুঝিয়ে দিচ্ছি, কারণ সেই পরিস্থিতি মানিক উপাধ্যায়কে ওই মানিক উপাধ্যায় তৈরি করে দিয়েছিল। আজকের যে পরিস্থিতি, আজকের পরিস্থিতিতে বিধান উপাধ্যায়কে বারাবণীতে শান্তির জন্য রাখা দরকার আছে, যে কারণে বিধান উপাধ্যায় আজকে বিধান উপাধ্যায়ের মতো আছে। তো তখন মানিক উপাধ্যায়কে দরকার ছিল মানিক উপাধ্যায় হওয়ার। আজকের পরিস্থিতি যদি তাই থাকতো তাহলে আমাকে হয়তো সেই জায়গায় যেতে হতো। পরিস্থিতি যদি প্রয়োজন হয় তখন সেই জায়গায় বিধান পৌঁছাতে পারবে। ব্লাড আছে, মানিক উপাধ্যায়ের ব্লাড আছে। মানিক উপাধ্যায় কংগ্রেসের ঘরানার রাজনীতি করেছেন, আজকে তৃণমূলও কংগ্রেসের বাই প্রোডাক্ট বলতে পারো। একদম তৃণমূল কংগ্রেসের বাই, মানে সেই মানে একটা ঐতিহ্য আভিজাত আইডিওলজিটা একটা। তো তুমি তো দাদা সেই সময় দেখেছো যে মানিকদা কাজ করার যে স্বাধীনতাটা নিজেদের পার্টিতে পেতেন। আজকে তোমার কি মনে হয় যে এই পার্টিতে তুমি তোমার কাজটা সঠিকভাবে বা স্বাচ্ছন্দ্যে ভাবে হয়তো বারাবণী ক্ষেত্রে করতে পারছো বা সব জায়গায় করতে পারছো কি? এটা আমরা না, আমাদের পার্টিতে দেখুন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার মাঝে আমরা যারাই আছি সবাই কিন্তু কর্মী, তাদের সৈনিক। তো আমরা সবাই নিজের মতন চেষ্টা করে কোথাও হয়তো কাজটা পারি। যেমন প্রশাসনের কিছু কাজ আছে, যে কাজগুলো হয়তো ফাইন্যান্সিয়াল কিছু প্রবলেম থাকলে সেগুলোতে আটকে যাচ্ছে, মানে কোথাও যদি কিছু প্রবলেম আছে, আমি যেমন কর্পোরেশনে বলতে পারি, হয়তো এখন আমাকে কোনো কাজ দিল যে এখানে একটা কাজ করতে হবে, আমি দেখলাম যে আমার কর্পোরেশনের সেই ধরনের অ্যামাউন্ট এখন নেই, তো যে কাজটা আমাকে করতে পারি না। এই যে পরপর 3 বার জেতা এবং মার্জিনকে ক্রমশ বাড়িয়ে ফেলা, যখন অন্যের মার্জিন কমে তখন বিধান উপাধ্যায়ের মার্জিন বেড়ে যাচ্ছে, এইটা বারাবণীর ক্ষেত্রে কি করে সম্ভব হয়েছে এটা বলার পরে ওর পরে আমার একদম প্রশ্নটা টোটালি 180 ডিগ্রি উল্টো। আমার বক্তব্য হচ্ছে 3 বারের বিধানদার জেতা মানে হচ্ছে 15 বছর, 3 বার মানিকদার জেতা মানে হচ্ছে 15 বছর, অ্যাপ্রক্সিমেট মোর দেন 25 ইয়ার্স এদের এখানে রাজত্ব আছে। আমি সাফল্যটা কি, মানে বিধান উপাধ্যায়কে দাঁড়িয়ে যদি বলতে হয়, মানে এটা তো বারাবণীর মানুষ তো কোনো কঞ্জুসি করিনি, বারাবণীর মানুষ কোনো বেইমানি করেনি, বারাবণীর মানুষ বিধান উপাধ্যায় বা উপাধ্যায় ফ্যামিলির বাইরে কোনোদিন যায়নি। তারা কি পেল? বিধান আমি আমার ছোটবেলা থেকে কয়েকটা বড় জিনিস আমাকে বড় জিনিস আমি বলে দিচ্ছি। আমি এখানে পাঁচদেশীয় মনোবল বিদ্যালয়ে পড়তাম। তো আমি যখন বাড়ি থেকে বেরোতাম, এই যে সামনে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা একদম আমাদের জুবলি মোড় থেকে রুনাকুড়া ঘাট, মানে যেটা ঝাড়খণ্ড ঢুকছে। তো এই রাস্তাটাতে মানে গাড়ি তো দূর কথা, বাইক তো দূর কথা, মানুষ হেঁটে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না। আপনারা যদি এসেছেন, যারা এসেছেন, তো আমি স্কুলে যেতাম তখন ওটা দেখেছিলাম। আমরা 2011 ইলেকশনে জেতার পরে আমার প্রথম কাজটাই ছিল এই রাস্তাগুলোকে উন্নত করার। ঠিক আছে, তো আমি প্রথমে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই রাস্তাটা আমাদের চরঙ্গি মোড় টু চিত্তরঞ্জন 3 নম্বর গেট, ওই রাস্তাটা আমাদের কাল্লা মোড় টু দোমানি, একদম দোমানি থেকে ঘুরে চলে আসছে আবার রুনাকুড়া ঘাট। আপনি বারাবণী বিধানসভায়, মানে এটা আমি গর্ব সহকারে বলতে পারি, মানে যে কোনো শহরকে রাস্তার দিক দিয়ে বারাবণী বিধানসভা চ্যালেঞ্জ করতে পারে। একদম এগ্রিড যে রাস্তার কাজ হয়েছে। ঠিক আছে, নেক্সট জল সেই সুকুমার ব্যানার্জির টাইমে 1977 তখনই যা আমাদের এতটা রয়েছিল, দোমানি হয়েছিল, তারপরে কিন্তু আমাদের জল প্রকল্প অনেকগুলো করা হয়ে গেছে। ঠিক আছে, বারাবণী বিধানসভাতে আপনি আমার এখানে 5 গেছিয়াতে বলছি, 5 গেছিয়াতে 3টি স্কুল আছে, একটা বয়েজ, একটা গার্লস, একটা হিন্দি, 3টে ক্লাস 10 পর্যন্ত ছিল, 3টেকে 12 পর্যন্ত করা হয়েছে।
দোমানিতে দুটো স্কুল আছে, দুটোই 10 পর্যন্ত ছিল, দুটোকে 12 করা হয়েছে। বালিয়াপুরে একটা স্কুল আছে, ওটাকেও করা হয়েছে 8 ছিল, 10 হয়েছে। আমাদের গোরান্ডি 10 ছিল, 12 করা হয়েছে। আমি 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 একটু আটকাচ্ছি বিধানদা, মানে শিক্ষা ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি খুব ভালো কাজ হয়েছে, রাস্তাঘাটের খুব ভালো কাজ হয়েছে, জলের কাজ হয়েছে। জল কাজ হয়েছে এখনো পর্যন্ত, কিছু জায়গায় হচ্ছে। স্বাস্থ্য আপনি নিজে জানেন যে এখানে পিএইচির অবস্থাগুলো কি আছে, ঠিক আছে। আমার একটা সিম্পল প্রশ্ন, যে গুটি কয়েকটা স্পঞ্জ আয়রন আর টিএমটি ফ্যাক্টরি ছাড়া আপনার বারাবণী যেহেতু অ্যাডজেসেন্ট ডিস্ট্রিক্ট টু ঝাড়খণ্ড, এখানে র মেটেরিয়ালের কোনো ঘাটতি নেই। এইখানে দুটো পার্টে যদি আমি আপনাকে প্রশ্ন করি, তাহলে বড় ইন্ডাস্ট্রি রোজগারের ব্যাপারটা কি, এক। আর সেকেন্ড হচ্ছে যে আউটসোর্সিং মাইনিং গুলো হচ্ছে, তাতে স্থানীয় লোকেদের রিপ্রেজেন্টেশনটা কত? এই দুটো আমি প্রথমত হচ্ছে আমার বিধানসভায় দুটো ব্লক, একটা বারাবণী, একটা সারানপুর। বারাবণী ব্লকে যা কিছু আছে সব কোল মাইন্স, সব কোল মাইন্সের যতগুলো কোল মাইন্স আছে, মানে আমি 100% বলতে পারি যেটা হয়তো আমার এখানে নেই সেটা বাইরের আছে। বাদ বাকি লেবার বলুন, ড্রাইভার বলুন, খালাসি বলুন, গার্ড বলুন, যেটাই আছে আমার এখানে লোকাল ছাড়া আমি কাউকে দিই না। আমি আপনার চ্যানেলে আমি আসার আগে আমি ইন্ডাস্ট্রি মিটিং এ ছিলাম সালানপুরে, সেখানে আমি সমস্ত মালিককে বলে দিয়ে এলাম ফুল লিস্ট। আমাকে যেটা লিস্ট দেখালো 80%, 70%, 75% লোকাল ছেলে আছে। আমি ওনাদের বলে এলাম পুরোটাই 100% করতে হবে, কারণ আমার যেখানে ITI পাস করা ছেলেরা আছে সেখানে আপনি বাইরে থেকে আনতে পারেন না। আমি এক্ষুনি নির্দেশ দিয়ে এলাম যে যেগুলো নতুন ইন্ডাস্ট্রি হচ্ছে এখন বানানো চলছে এখন, তাদেরকে বলে এলাম যে সব লোকটাই লোকাল নিতে হবে। আমাদের এখানে প্রচুর বোনেরা আছে, বৌদিরা আছে, দিদিরা আছে যারা হয়তো পড়াশোনা করেছে কিন্তু অন্য কোথাও চাকরি পাচ্ছে না। আমি মালিকদের বলে এলাম, ভাই আমার ফোন নাম্বার রাখুন, মেয়েদের যা কাজে লাগবে মেয়েদেরকে কম্পিউটার দেন বা কোনো অফিস স্টাফ দেন, এই কাজগুলো কিন্তু আমার লোকাল। মানে হালদিরাম কনসেপ্ট চলবে না যে ব্যবসা এখানে করবো, রাজস্থান থেকে লোক নিয়ে আসবো, এটা চলবে। এটা আমার কন্টিনিউ বাবার টাইম থেকেই ছিল। আচ্ছা, কারণ এখানে ইন্ডাস্ট্রির মালিকরাও, মানে আমাদের কোল মাইন্স যারা চালাচ্ছে তারাও জানে যেখানে লোকাল ছেলেরা, মানে আমার হচ্ছে যে কাজ যাকে আমি কাজে অ্যাপয়েন্ট করছি তাকে আমি বলে দিই আগে যে তুমি পেটের দায়ে কিন্তু কাজ করছো, সেখানে কিন্তু নেতাগিরি করবে না। নেতাগিরি যদি করো তাহলে কিন্তু ইন্ডাস্ট্রি থেকে বাদ দিতে হবে। নেতাগিরি বাদ দিয়ে তোমাদের কাজের জন্য গেছে, কাজটা করো। এবং ইন্ডাস্ট্রি যদি কিছু তোমাদের অসুবিধা করছে, ওখানে লোকাল নেতাদের বলো, যারা নেতার নেতৃত্ব দিচ্ছে, তারা যদি না করে দেয় তাহলে আমাকে ডাইরেক্ট করো। তো ফলে এখানে ইন্ডাস্ট্রিতে, যে কোনো ইন্ডাস্ট্রিতে, এটা আমি ওপেন বলছি, সব ইন্ডাস্ট্রিতে আমাদের লোকাল ছেলেদের ভর্তি আছে। এবার যেগুলো হয়তো আমাদের নেই, ওরা হয়তো নিয়ে ফেলেছে, বা যেগুলো নতুন হচ্ছে সেগুলোকে বলেছি মানে যেগুলো আমাদের আছে এখানে লোকাল আছে সবগুলোকে নিতে হবে। না, এটা যেমন বিধানদা আপনি বলছেন তেমনি সেই রকম একটা অভিযোগ মানে অপোজিশন থেকে লাগানো হচ্ছে যে ধরুন আউটসোর্সিং কোম্পানি যারা আছে বাইরে থেকে যারা এসছে, তারা কিন্তু তাদের সঙ্গে আপনাদের, মানে আমি আতাত বলবো না, মানে সম্পর্কটা খুব ভালো, কিন্তু আপনি যে বলছেন যে স্থানীয় ছেলেদের চাকরি পাচ্ছে, কিন্তু তাদের যে শোষণের লেভেলটা, কোনো মানে লেবার লস মানা হচ্ছে না, কোনো নিয়ম কানুন নেই, 8,000 10,000 টাকায় কাজ করানো হচ্ছে এবং তারা মানে ডিপ্রাইভার। আমার কথা হচ্ছে যে মিনিমাম ওয়েজেসটা সেটাও নেগোসিয়েট করা আছে। দুর্গাপুরের ক্ষেত্রে এটা নিয়ে 5 বার কমিটি চেঞ্জ হলো, কিন্তু জাস্ট কাতাস চলছে, সেই অবস্থায় চলছে যে ওইখানে কন্ট্রাকচুয়াল লেবারকে দিয়ে কাজ করানো হচ্ছে, তাদের অর্ধেক মাইনে কেড়ে দেওয়া হচ্ছে, পলিটিক্যাল নেতারা কেড়ে নিচ্ছে। সেই রকম অভিযোগ এইখানে না থাকলেও একটা অভিযোগ তো আছে যে যতটুকু একটা শ্রমিকের প্রাপ্য তার থেকে বিধানধারা এলাকায় শ্রমিকরা কম পয়সা পাচ্ছে। এটা একটা বিজেপির অভিযোগ, আমি নামও বলতে পারি, কিন্তু আমি এখানে বলছি না। এটা কি বলবেন? না, প্রথমত হচ্ছে সমালোচক যারা করে তারা তো সমালোচনা করবে, কারণ তারা জায়গা পাচ্ছে না। তারা 2বার টার্গেট নিয়েছিল, দুটো ইন্ডাস্ট্রিতে ঢোকার, দুটো কোলিয়ারিতে ঢোকার। ওখানে তাদের কিছু মানে লেবারদের জন্য নয়, তাদের নিজেদের পকেট ভরানোর জন্য তারা অ্যারেঞ্জমেন্টটা করেছিল। আমরা কিন্তু তৃণমূল নেতারা
বা নেতৃত্ব দিয়ে তাদের বন্ধ করা হয়নি, লোকাল মানুষ ওখানে যারা চাকরি করে তারাই কিন্তু বাধা দিয়ে ওদেরকে হাঁটিয়েছে। আচ্ছা, দুটো জায়গাতে। এবারে আমার এলাকাতে আমি এটা অন ক্যামেরায় বলছি যে সেরকম রিপোর্ট থাকলে, আমি যেমন একটু আগে মিটিং এ ছিলাম, আমাকে ওখানে বলা হলো যে 12 ঘন্টা 8 ঘন্টা। আমি যেহেতু আমি ওখানে বললাম যে আমি মালিক, মানে নর্মালি আমি আজ পর্যন্ত 20 বছরের লাইফ জীবনে আমি কোনো ইন্ডাস্ট্রি, কোনো কোলিয়ারিতে ভিজিটও করি না, বা আমার সাথে কোনো আমাকে হয়তো অনেকে মালিক আমাকে চেনে না, হয়তো ছবিতে আমাকে দেখেছে, আমাকে অনেকেই চেনে না, প্রায় বেশিরভাগ মালিকরা চিনবে না আমাকে। তো ফলে আমার কাছে যদি সেরকম কোনো, আমি যখন গত এই মিটিংটা, আজ যে মিটিংটা আমি ডেকেছি, আমি গত কয়েকদিন আগে দেন্দুয়া গ্রাম ভিজিট করেছিলাম, এবং ওখানে শ্রীরামপুর, মহেশপুর যে গ্রামগুলো আছে, নাকড়া জড়িয়া, ওই গ্রামগুলো ভিজিট করার সময় আমাকে মানে আমাদের কাকিমারা বলুন, দিদিরা, সবাই আমাকে জিজ্ঞাসা করলো যে এখানে ইন্ডাস্ট্রি আছে, এখানে কাজ পাচ্ছে না বিধান। তো আমি যে কারণে ওখানে আমাদের লোকাল নেতৃত্ব ভোলা সিং আর আমাদের মনোজ তেওয়ারি, ওদের দুজনকে বললাম ভাই 15 ডেজের মধ্যে সমস্ত মালিককে ডাকো, যে আমি ডেকেছি। তো ডাকার পর আজকে আমি ওদেরকে ক্লিয়ার বলে দিয়ে এসেছি যে 12 ঘন্টাটা হাঁটাতে হবে। লোকাল ছেলে যদি কেউ গেছে চাকরির জন্য, সাথে সাথে দেখবেন, যদি না হয় আমাদের নেতাদের কল করুন, ওখানে যদি না হয় তো আমাকে কল করুন। এটা তো একটা অলরেডি শ্রম মন্ত্রণালয় থেকে একটা পোর্টাল করা হয়েছে, তাহলে ওই পোর্টালের এটা তো আবার যদি তোমার কোনো নেতা দাদা যদি গিয়ে ওইখানে এইটাতে আবার, তো সেটাতে গিভ এন্ড টেকের একটা গল্প হয়ে যাবে। মানে এই যে চাকরি দেওয়ার ব্যাপারটা, চাকরিতে তো একটা পোর্টাল তৈরি হয়েছে। পোর্টাল হয় না, পোর্টাল এখানে কোনো হয় না, কারণ লোকাল ইন্ডাস্ট্রি সব প্রাইভেট। ঠিক আছে, প্রাইভেট ইন্ডাস্ট্রিতে পোর্টালে ধরুন আমি পোর্টালে তুলে দিয়েছি মেদিনীপুরের একটা ছেলে, আমি দুর্গাপুরের একটা ছেলেকে পোর্টালে তুলে দিচ্ছি, আমি দুর্গাপুরের ছেলেটা ঢুকবে, আমার বারাবণীর ছেলেটা পাবে না, সালপুরে পাবে না। তো যেহেতু মানে ডোমিসাইল সিস্টেমটা, যেহেতু ইন্ডাস্ট্রিটা 5 গেছিয়ায় ঘুরছে, 5 গেছিয়ার ছেলেরা পাবে, এটা প্রসেস থাকা উচিত। কারণ আমি খাবো ধুলা, আমি খাবো বালি, আর তোমরা খাবে টাকা, এটা হবে না। লোকাল ছেলেরা পাক, যেই পাক, যে পার্টিরই পাক, লোকাল পাক, দরকার। এটাই করি আমরা গ্রামাঞ্চলে, আমরা দেখি না নর্মালি যে আজকে কারণ হয়তো আমাকে পছন্দ নাও হতে পারে, আমাকে ভোট নাই দিতে পারে, কিন্তু তার অসুবিধাতে কিন্তু আমরা দাঁড়াই। আমি মানে কি বলবো আপনাদেরকে, আমার কাছে লোক আছে, আমি নিজে চিনি না কোন পার্টির, আমাকে অনেকবার চিনিয়ে দিয়েছে এটা এই পার্টির ওই পার্টির, আমি কিন্তু জিজ্ঞাসা করি না। কারণটা হচ্ছে আমি এমএলএ, সুযোগ পেয়েছি মানুষকে কিছু করার। আর দ্বিতীয়ত হচ্ছে আমার বাবার থেকে পাওনা এটা, যে আমার বাড়িতে যে এসছে সে খেয়ে দিয়ে যাবে, সে 12টার সময় আসুক আর 1টার সময় আসুক, খেয়ে দিয়ে যাবে। এই যে 3 বছরে মানে 3টে টার্ম আর কি, 3টে টার্মে বিধান উপাধ্যায় করতে পারলেন না এমন কিছু কি মনে পড়ে? দেখুন, যেটা করতে চাইছিলাম কিন্তু করতে পারিনি। প্রথমত হচ্ছে আমার জলটা, দেখুন আজকে রাস্তাঘাট, ইলেকট্রিক, সবকিছু অ্যারেঞ্জমেন্ট আমাদের নেত্রী করেছেন, মানে এখানে করে নেয়। জলের জন্য কাজ চলছে, কিন্তু জলের আরো ত্বরান্বিত, আরো তাড়াতাড়ি যাতে কাজ হয়। দেখুন আমি রূপনারায়ণপুরে ঘুরে বেড়াচ্ছি, রূপনারায়ণপুরে ফ্ল্যাট, ওটা আমার শহর রূপনারায়ণপুর, মানে আমার বিধানসভায়, সেখানে অনেকের ফ্ল্যাটে তারা আমাদেরকে ভালোবাসে, মানে পার্টি নয়, ভোট নয়, মানুষ ভালোবাসে। এবারে মানুষের একটা ডিমান্ড যে আমরা এখন জল পাচ্ছি না, বা জল কম আসছে, তো আমরা চেষ্টা করছি, ওই জলটাই আক্ষেপ আছে আমার। আগামীবারে যখন 26-এর ভোটে গিয়ে, তাহলে বিধান উপাধ্যায় বারাবণীর জন্য আর কি চাইবে? প্রথমত হচ্ছে আর কি মানুষের চাওয়ার তো নিজের একটা তো আছে, আমি চাই বারাবণী, সালানপুর, চিত্তরঞ্জনের মানুষ হাসি খুশিতে থাকুক, যার যেটা দরকার সেটা যেন পায়। এই গোটা বিধানসভায় যেখানে প্রায় 250-র বেশি বুথ, লক্ষ লক্ষ মানুষ, এদের জন্য একটা হাসপাতাল বা একটা বেসরকারি উদ্যোগে কোনো একটা বড় নার্সিং হোম চাইলেই বিধান উপাধ্যায় করতে পারে। প্রথমত হচ্ছে আমাদের দুটো বিপিএসসি আছে, একটা কেলেজোড়া, একটা পিঠাখালি। তো দুটোতে অ্যারেঞ্জমেন্ট সবকিছু আছে। আমাদের অসুবিধাটা হচ্ছে, যেটা আমাদের নেত্রী বারবার বলছেন, কারণ ডাক্তারের অসুবিধা আছে। আর আজকে আসানসোলে এতগুলো রাস্তার উপর হসপিটাল হয়ে গেল, হেলথ ওয়ার্ল্ড হয়ে গেছে, HLG আছে, মিডওয়েস্ট আছে, তাছাড়া পরপর হসপিটাল আছে, প্রাইভেট হসপিটাল গুলো আছে। তো তারপর দুর্গাপুর আছে, দুর্গাপুর তো একদম মানে হসপিটাল বলুন বা শিক্ষার দিক দিয়ে বলুন, হাব হয়েছে একটা দুর্গাপুর।
তো মানে মানুষের এখানে শুধুমাত্র যে আমাদের বর্ধমান জেলার বা আসানসোল বা দুর্গাপুরের মানুষের তা কিন্তু না, পার্শ্ববর্তী আমাদের ধানবাদ, আমাদের জামতড়া, নলা, বাঁকুড়া, পুরুলিয়া পুরোটাই কিন্তু এখানে আসানসোল এবং দুর্গাপুর কেন্দ্রিক। তো হসপিটাল রয়েছে নিশ্চিতভাবে। আমার মানে শখ আছে বলুন বা ইচ্ছা আছে বলুন যে আমাদের এখানেও যদি একটা বড় একটা হসপিটাল হয়, আমি অনেক এর সাথে কোথাও বলেছি, একটা হসপিটাল হোক, একটা ভালো কলেজ হোক, মানে কলেজও ধরুন প্রচুর হয়ে গেছে, তাও যদি আমাদের বারাবণীতে হয় তো নিশ্চিতভাবে আগামী দিন আরো ভালো হবে। আমাদের ভাইয়েরা বোনেরা আর কোথাও যেতে হবে না, লোকালে থাকবে। রোজগারের যে একটা বড় জায়গা হচ্ছে সেটা হচ্ছে মানে বড় ওসিপি বা অন্য মাইনিং এর একটা ব্যাপার আছে। এই মাইনিং এর ব্যাপারগুলো যেহেতু ঝাড়খণ্ড লাগোয়া, বাইরে থেকে গ্লোবাল টেন্ডারে অনেকে পার্টিসিপেট করেছে। আমরা এটা শুনছি যে এই মাইনিংগুলোর মধ্যে এখন ইউপি, বিহারের, ঝাড়খণ্ডেরও কিছু কিছু মাফিয়ারাও এখানে কোট করছে বকলমে। সুরজ ভান সিং এর মতো লোকেদের নাম আসছে। এইটাকে যেহেতু কোল এলাকা, এখানে কোলটাই সব, এই অঞ্চলটাকে মানে ক্রাইমের দৃষ্টিকোণ থেকে আপনি কিভাবে দেখেন? এবং রোজগারটা এর ছাড়া, মানে এই যে কোলেরই ছাড়া বৈকল্পিক রোজগারের মানে যে ইন্ডাস্ট্রিজ গুলো যেগুলো আসার কথা ছিল, বা যেটা মাইথন টিএমটির মতো 2-4টে কারখানা হয়েছে, যেহেতু র মেটেরিয়াল আশেপাশেই আছে, আর কিছু ইন্ডাস্ট্রি মানে যেমনি আমি এটাকে আরো খোলসা করে বলতে পারি যে জামুরিয়াতে একটা ইন্ডাস্ট্রিয়াল জোন হয়েছে, দুর্গাপুরে হেতে মানে ধরুন অঙ্গদপুরে একটা জোন আছে, কাঁকসাতে একটা হেতে ডোবা মতন আছে। whereas অর্গানাইজড ভাবে ইন্ডাস্ট্রিয়াল পার্ক বা ইন্ডাস্ট্রিয়াল জোন হিসাবে যদি আপনার বারাবণীতে কিছু যদি ডেভেলপ করা যেত ইনফ্রাস্ট্রাকচারালি, তাহলে এইখানে লোকে প্রায়োরিটিসটা দুর্গাপুর থেকে বেশি দিত, যেহেতু অ্যাডজেসেন্ট টু ঝাড়খণ্ড। এটা দিয়ে কি কোনো ইন্ডাস্ট্রিয়াল পার্কের হিসাবে কোনো পরিকল্পনা? পানাগড়ে যদি ইন্ডাস্ট্রিয়াল পার্ক হতে পারে, দুর্গাপুরে যদি একটা মানে স্পঞ্জ আয়রনের জন্য, তাহলে বিধান উপাধ্যায় এটা কেন ভাববে না 30 বছরের রাজত্বে এখানে যে আমার এখানে রোজগার তো চাই, মাইনিং ছাড়া এইখানে যে জমি আছে, যে যা মানে কাঠামো আছে, সেইটাতে যদি ইন্ডাস্ট্রির উদ্যোগ করা যায়, আমার মনে হয় প্রত্যেকটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট প্রায়োরিটির মধ্যে বারাবণী এলাকা হবে। এটা নিয়ে এমএলএ স্যার কি জন্যই তো বলছি যে চিত্তরঞ্জনে প্রতি বছর 12,000 কোটি টাকার মেটেরিয়াল আমি বাইরে আমি হেভি ইন্ডাস্ট্রির কথা বলছি না, আমি অ্যানসিলারির কথা বলছি, অ্যানসিলারির কথা বলছি। যেটা কেন তাহলে ওদের উপরই বা বিং এমএলএ তিনি এই প্রেশারাইজ কেন করতে পারছেন না, বা ফ্রম গভর্নমেন্ট, যে আপনার এখানে এত জমি পড়ে আছে, আপনার নিজের জমি আছে, আপনি এখানে অ্যানসিডেন্ট তৈরি করে এখানকার লোকদের কেন দিচ্ছেন? প্রথমত হচ্ছে দেখুন, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তখন কিন্তু চিত্তরঞ্জনের চেহারাটা অন্যরকম ছিল, কারণ প্রতিটি মানুষের চিন্তাধারা আলাদা আলাদা থাকে। আজকে বর্তমান যে সরকার আছে দিল্লিতে 2014 থেকে রয়েছে, তাদের উদ্দেশ্যটাই হচ্ছে যে কোনো ইন্ডাস্ট্রিকে বন্ধ করে দেওয়া। যেমন একটু আগে বলছিলেন যে আমাদের ইসিএল নিয়ে, ইসিএলও প্রতিটি মাইন্সকে একদম প্রাইভেট করে দিয়েছে, আউটসোর্সিং করে দিয়েছে। ফলে বিভিন্ন জায়গা থেকে এখানে ধরুন মাফিয়া বলুন বা যে কোনো যেটা বলুন, সব বাইরে থেকে আসছে, তারা নিচ্ছে এটাকে। তবে একটা আমি বলে দিতে পারি, যতদিন আছি এটা নিশ্চিন্তে বারাবণী বিধানসভায়, আমি অন্য কোথাও যাই না, তো বারাবণী বিধানসভায় মাফিয়া গ্রি করার মতো ক্ষমতা কারো হবে না। যে মানে আপনি বকলমে বলছেন যে আপনি সব সামলে নেবেন? আমি নয়, মানুষ সামলে নেবে। আচ্ছা, আমি নই। কারণটা হলো বারাবণীর মানুষ মানিক উপাধ্যায়কে দেখেছে, মানিক উপাধ্যায় তৈরি করা বারাবণী, মানে প্রতিরোধের ক্ষমতাটা 100% আছে। সিপিএম কে প্রতিরোধ দিয়েছি, তো এখানে মাফিয়ারা কোথায় না? কিন্তু এই নামগুলো আসছে কিন্তু যে এই যে মানে এই যে আউটসোর্সিং যারা করছে এখানে, তাদের মধ্যে কিন্তু তাদের বকলমে ইনভেস্টমেন্টটা কিন্তু আমার এটা নজরে আছে। মানে আমি বলি এটা যারা নজরে আছে, যাদের নজরে আছে তারা সেন্ট্রাল গভর্নমেন্টেরই, অতএব যারা আউটসোর্সিংটা করাচ্ছে সেটাও ওই দপ্তরেই করাচ্ছে। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা, চিত্তরঞ্জনে
হাসপাতালগুলোতে দেখা যাচ্ছে যে ওরা সবই তো এখন কন্ট্রাক্টে নিয়ে নিয়েছে, এবং এই কন্ট্রাক্টগুলো 1.5 বছর 2 বছরে বেশি থাকছে না। এখানে একটা অভিযোগ উঠছে যে বিধান উপাধ্যায়ের নাম করে ওখানে কিছু লোক কাজ পাচ্ছেন, তারা টাকা দিয়ে কাজ পাচ্ছে। আপনি সুনির্দিষ্ট যদি কোনো ব্যক্তি বা কোনো কারণ যার চাকরি হয়েছে তার কাছ থেকে টাকা নিয়েছে, আমাকে একদম সুনির্দিষ্ট ভাবে দিয়ে দিলে আপনি নিশ্চিত ভাবেন যে কাজটা করছে বা যে টেন্ডারটা পেয়েছে তাকে মানে যা করার আমি করে দেবো। আমি কিন্তু বিধান উত্তরটা পেলাম না। কোনটা বলুন? যে এই যে মানে ইন্ডাস্ট্রিয়াল জোন হাব বলে দেয়, ওটা বলে দিচ্ছি, ওইটার অলরেডি স্পেসিফিক চাই, বলে দিচ্ছি, একদম স্পেসিফিক দিচ্ছি। গভর্নমেন্ট থেকে নিশ্চিতভাবে আমরা হাব করিনি, নিশ্চিতভাবে করিনি, বা এখন আমরা সেই সুযোগটাতে আসতে পারিনি। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হয়নি। প্লাস যেটা আমাদের নেত্রী নিয়েছেন বা মুখ্যমন্ত্রী নিয়েছেন, ধরুন পানাগড় বলুন, কাকসা বলুন, আমাদের রঘুনাথপুর বলুন, এগুলো সরকারের তরফ থেকে হচ্ছে, ইন্ডাস্ট্রিগুলো হচ্ছে। কিন্তু আমরা ব্যক্তিগতভাবে, আপনি আমাদের বাড়ির পিছনেই 10খানা 12খানা ইন্ডাস্ট্রি পাবেন, ওখানে আমরা নিজেরা হাব তৈরি করেছি, ওখানে খালি ইন্ডাস্ট্রি ঢুকবে, ওখানে কোনো বাড়ি হবে না। আচ্ছা, এটা অলরেডি আমার বাড়ির পিছনে আছে, মনোরভাল জায়গাটার নাম। এখানে আমি যেখানে গেছিলাম মাইথনটা পুরোটাই ইন্ডাস্ট্রি হাব, পুরোটা ইন্ডাস্ট্রি হাব। মানে এটা কিন্তু সরকারি ভাবে নয়, আমরা করে দিই। কিন্তু ওইটা যদি হয়, এখানে হয় বা এখানে হয়, তাহলে তো তার একটা প্ল্যান মাফিক হবে, তাতে এডিডি এর একটা ভূমিকা থাকবে। আমি যে প্রাথমিক যে রিকোয়ারমেন্টটা ইন্ডাস্ট্রির, সে রাস্তা, জল, লজিস্টিক, এইগুলোর জন্য তো একটা পুরো, এটা বিধান উপাধ্যায় একা চাইলেও তো পারবে না, এটা তো একটা কোঅর্ডিনেশনের ব্যাপার। একদম সেই রকম কি কোনো কিছু উদ্যোগ হচ্ছে? মানে আমি বলি, মানে ছোট মুখে বড় কথা হবে, এখানে আড্ডাও ইনভলভ, কারণ যে ইন্ডাস্ট্রিগুলো আছে রাস্তাটা পুরোটাই আড্ডার কথা, আমি মানে আমরাই করে দিয়েছি। আচ্ছা, আড্ডাকে দিয়ে। এবারে ওখানে জলের অ্যারেঞ্জমেন্ট, ধরুন পিএইচই রয়েছে, আমাদের এলাকায় পিএইচই আছে, পিএইচই থেকে জল দিচ্ছে, প্লাস সাবমার্সিবল প্রায় আছে। আর কল্যাণেশ্বরীতে যেটা হচ্ছে, কল্যাণেশ্বরীতে আমি এখনই মিটিং এ ছিলাম, তো মিটিং এ ওখানে এক্ষুনি আমাকে একটা লেটার দিল যে ওদের 5খানা ইন্ডাস্ট্রি আছে, ওদের রাস্তাটা একদম খারাপ। তো আমি সাথে সাথে বললাম, তোমরা আড্ডাতে তো সব দিচ্ছি, আড্ডাতে লেটার দিয়েছি? বলে হ্যাঁ দিয়েছি আমরা, তাহলে আমাকে কপিটা দিয়ে দাও। ঠিক আছে, এমনি দেখুন সরকারি ভাবে ওখানে সেরকম কিছু নেই, কিন্তু সব ধরনের সুযোগ সুবিধাগুলো মানে আড্ডার থেকে হোক, ডিএম অফিস থেকে হোক, বা আমাদের ব্লক পঞ্চায়েত সমিতি থেকে হোক, এটা আমরা নিজেরা দাঁড়িয়ে থেকে করে দিই। এটার সঙ্গে একটা মানে জয়েন্টলি মানে একটা সাপ্লিমেন্টারি আবার একটা প্রশ্ন আছে, যে যেরকম ইন্ডাস্ট্রির কথা বলছেন, যে আমরা আড্ডা, তারপরে ডিএম, এগুলো মিলে সেবি করছি, সেই রকম সবসময় একটা আমাদের আসানসোল অঞ্চলে একটা ট্যুরিজম সার্কিট হওয়ার কথা ছিল। মানে বিভিন্ন আমি পুরোটা মানে প্রশ্নটা সব থেকে মারাত্মক যেটা ব্যাপারটা হচ্ছে, যে যেই রকম আজকে আমরা বিধানদার সঙ্গে কথা বলছি, একদিন আমি সেই রকম কি নাম হচ্ছে জেলা পরিষদে বসেছিলাম ওই সভাধিপতির সঙ্গে। সভাধিপতিকে আমি জাস্ট এইটুকুনি জিজ্ঞেস করেছিলাম যে মাইথনটা এত বড় একটা ট্যুরিস্ট স্পট, তো এই জায়গাটাতে আপনাদের কি ভূমিকা? মানে আজকে যদি কর্পোরেশন, এডিডিএ, এমএলএ এর ব্যাপার এবং জেলা পরিষদ, পঞ্চায়েতগুলো যেখানে আছে পঞ্চায়েতগুলো, এইগুলো যদি কোঅর্ডিনেশন করে, তাহলে শিল্পের ব্যাপারটাও হবে, ট্যুরিজমের ব্যাপারটাও হবে। কিন্তু কারোর সঙ্গে কারোর কিন্তু কোঅর্ডিনেশন সেইভাবে নেই, বা এটা নিয়ে কোনোদিন মিডিয়াতে আমরা খবর করিনি, বা কেউ আমাদেরকে বিবৃতি দেয়, কেউ বিবৃতি দেয়নি। আমি যখন সভাধিপতিকে জিজ্ঞেস করলাম, তখন বলল যে আমাদের যে ওন ফান্ড, মানে যে ফান্ড, সেইগুলোকে স্বাস্থ্যসাথীতে দিয়ে দিচ্ছে, অমুক দিয়ে দিচ্ছে, অফ দ্য রেকর্ড কথা বলছে, আমার বলা উচিত নয়, কিন্তু বলছে যে আমার কাছে কোনো ফান্ডই নেই। ডেভেলপমেন্ট করার তো দায়িত্ব যতটা কর্পোরেশনের আছে, ততটা তো জেলা পরিষদের আছে। তাহলে জেলা পরিষদের এইখানে কি ভূমিকা, মানে এই অঞ্চলে ডেভেলপমেন্টে জেলা পরিষদের কি ভূমিকা, এবং আপনাদের সঙ্গে কোঅর্ডিনেশনটা কোন জায়গাতে, যাতে শিল্প
এবং কি নাম হচ্ছে মানে পর্যটন। পর্যটন কে একটু বুস্ট আপ বা একটু এক্সেলারেট করা যেতে না, এটা আমরা অলরেডি এটা চিঠি করেছিলাম, আমরা 2016 পর চিঠি করেছিলাম যে মাইথন, মুক্তাইচন্ডী, আমাদের গরম জল যেটা উষ্ণ প্রস্রবণ রয়েছে পানিফল, চুরুলিয়ায় কাজী নজরুলের জন্মস্থান, ঘাগরাবুড়ি এবং গড় পঞ্চকোট, এটাকে নিয়ে যদি ঠাকুরের এটাকে নিয়ে যদি একটা করা যায় তাহলে ভালো হবে। এবং মাইথনের জন্য আমরা অলরেডি মাইথনে দেখুন এখন পঞ্চায়েত সমিতির তরফ থেকে জেলা পরিষদও করছে, যেমন অনেক কাজ, যেমন বোট ফোর্ট গুলো অনেকগুলো আমরা আড্ডা বলুন, আমাদের তরফ থেকে বলুন, বিভিন্ন আমরা ধরি যেগুলো লাইফ জ্যাকেট আছে, লাইফ জ্যাকেট গুলো আমরা করি, এগুলো ছোট কাজ। তো মাইথনটাকে সাজানোর জন্য অলরেডি আমরা পঞ্চায়েত সমিতি থেকেও দেখবেন গেস্ট হাউস করেছে, ভালো লেডিস এবং জেন্টসদের টয়লেট অ্যারেঞ্জমেন্ট করেছে, এবং প্রায় এমনি বানিয়ে দেওয়ার করেছে, যেহেতু এখন আমাদের ডিসেম্বর জানুয়ারি দুটো মানে পিক টাইম থাকে, তো সেটা তো করেছে। প্লাস আমরা কর্পোরেশন থেকে একটা সুন্দর মানে একদম মন্দিরের সামনে একটা গেস্ট হাউস বানিয়ে দিয়েছি, মানে পিপিপি মডেলে। তো ওটা নিয়ে অলরেডি আমরা গভর্নমেন্টকে বলেছি, নিশ্চিতভাবে আজ হয়নি এটা। দেখুন যেভাবে উন্নয়ন চলছে, চারিদিকটা উন্নয়ন একসাথে চলছে, একসাথে সবকিছু হবে না, মানে একটু ধৈর্য ধরতে হবে, এবং আমরাও ধৈর্যটাই ধরে আছি, কারণ আমরা জানি এমন একজনের হাতে পশ্চিমবঙ্গ রয়েছে যে মানুষের ভালো ছাড়া কোনোদিন ক্ষতি করেনি, না আগামী দিনে করবে। সে মানে রাত দিন মানুষকে কিভাবে ভালো করা যায়, তাতে কোনো ধর্ম নয়, জাত নয়, বর্ণ নয়, সব শ্রেণীর মানুষকে কিভাবে উন্নতি করা যায়, উন্নয়ন করা যায়, মানুষের কিভাবে আমি সরকারের তরফ থেকে হেল্প করতে পারবো। আমাদের নিজেদেরকে মিটিং এ ডাইরেক্ট বলে দেয় যে তোমরা নিজেরা মানুষের সাথে মিট করো, মানুষকে কথা বলো, যে মানুষ দুঃখতা আছে তাদেরকে কিছু করো। তো এমন একজন হাতে তুলে দিয়েছে মানুষ, জনগণ তুলে দিয়েছে, আমরা নিশ্চিন্তে থাকতে পারে আগামী দিনে এটা হবে। একটা রাজনৈতিক প্রশ্ন, তার আগে একবার রাজনৈতিক লাস্ট একটা প্রশ্ন, যে বিজেপি কে কোন জায়গায় পাচ্ছে, সিপিএম কে কোন জায়গায় পাচ্ছে, অপোজিশন বলতে বিধানদার কাছে বারাবণী এলাকায় বা ওভারঅল আসানসোল এলাকায় আপনি অপোজিশনকে কোথায় পাচ্ছেন? কারণ ওরা 21-এ মানে এই যাব রব তুলেছিল, এখনো 26-এ বলছে আপনাদেরকে ফুটিয়েই ছাড়বে, কি ভাবছেন? না, প্রথমত হচ্ছে দেখুন, স্বপ্ন তো দিবা, স্বপ্ন তো জেগে স্বপ্ন দেখা খুব ভালো, দেখা উচিত। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে যারা বলছে গেল আমরা আসছি তাদেরকে এইটুকু বলবো, হয়তো তারা আমার থেকে সিনিয়র হতে পারে বা কেউ জুনিয়রও হবে, অনেকে জুনিয়রও হবে, শুধুমাত্র চ্যানেলে, শুধুমাত্র পর্দায় এসে বা টিভিতে বলে বা 20টা ছেলে নিয়ে একটা ডেপুটেশন দিয়ে সাংবাদিক দিয়ে করে দেওয়া, এটাতে কোনোদিনও আসবে না। প্রথমত আসতে হবে বুথে নামতে হবে, পাড়াতে নামতে হবে, 24 আওয়ার্স পার্টি করতে হবে, 365 দিন মানুষের সাথে দাঁড়াতে হবে। একটা দেখুন স্লোগানে রয়েছে শীত বর্ষা গ্রীষ্ম বর্ষা মমতা দি বর্ষা, এটা একটা মানে আওয়াজ পশ্চিমবঙ্গে। তো আমি সেটাই তাদেরকে বলবো, যদি আসতে, দেখুন প্রথমত হচ্ছে আমি যদি শুধুমাত্র পরীক্ষা দেওয়ার আগে পড়ি, 15 দিন আগে পড়ি বা 20 দিন আগে পড়ি বা 1 মাস আগে পড়ি, আমি হয়তো পাস করব, আমি কিন্তু জায়গাতে দিতে পারবো না। তো নিশ্চিতভাবে কিছু তো পাবেই, কিন্তু সেখানে সরকারে আসার মতো পজিশনে মানে নেই বা আসবেও না। কারণ মানে আমি নিজে মানুষ হয়েছি, এখানে কোনো ধর্ম দেখে নয়, আমরা সবার সাথে একসাথে থাকি। ধর্ম দিয়ে বেশি দিন রাজনীতি করা যায় না, হয়তো সাময়িক করা যাবে, কিন্তু মানুষ সেক্ষেত্রে বিধান উপাধ্যায় এখন এই মুহূর্তে 26-এর নির্বাচনের জন্য তার দ্বিতীয়, যদি ধরেই নি বিধান উপাধ্যায় প্রথম, তাহলে দ্বিতীয় স্থানের জন্য কে লড়াই করছে, বিজেপি না সিপিএম? দেখুন, আমি প্রথমত জেতার জন্য আমি মানুষের কাছে যাইও না। আমার যদি ভিডিও বা আমার যদি যে কোনো জিনিস মিটিং কথা শুনবেন তাতে দেখতে পাবেন, আমি ডাইরেক্ট মানুষকে বলি আমি জেতার ভোট চাইতে আসি না। আমি দেখুন, আপনাদের আশীর্বাদ, বাপ মায়ের আশীর্বাদ, মানে মানুষের আশীর্বাদ দিয়ে যা আছে, যদি বেঁচে থাকি, এমএলএ, এমপি, মেয়র, মন্ত্রী আমার কিছুই চাই না। আমি যদি বেঁচে থাকি
বাপ মায়ের শিক্ষা যেটুকু পেয়েছি মানুষের পাশে দাঁড়াবো। বলছে বিধান উপাধ্যায় বারাবণীতে পলিটিক্যালি যত স্ট্রং ততটাই কিন্তু মানে আসানসোল কর্পোরেশনে বিধান উপাধ্যায়ের দলের লোকের দ্বারাই কিন্তু বিধানকে ওইখানে সব থেকে দুর্বল করে রাখা হচ্ছে, কাজ করতে দেওয়া হচ্ছে না, এটা অভিযোগ। না, অভিযোগ থাকতে পারে, দুর্বলের ব্যাপার নয়। বাঘ যেখানে থাকুক, জঙ্গলে থাকুক, ঘরের ভেতরে থাকুক, বাঘ বাঘে থাকুক, সেখানে কোনো প্রশ্ন নেই। আমাকে জব্দ করার ব্যাপার নয়, আমি নিশ্চিতভাবে এখনো চাই, কারণ আমি মানুষ হিসাবে চাই, মেয়র হিসাবে না। ঘটলো যে দেখুন, ওইসব ব্যাপারে কমেন্ট আমি করতে চাই না, কিন্তু নর্মালি আমি মানুষ হিসাবে প্রথমে, আমি তো মেয়র পরে, আমি মানুষ হিসাবে পৃথিবীতে প্রথম এসেছি, মেয়র হয়ে জন্মায়নি বা এমএলএ হয়ে জন্মায়নি, মানুষ হয়ে এসেছি। আমার নিজের অসুবিধা হয়, মানে এখনো নিশ্চিত হবে যে কর্পোরেশনের 500 কোটি টাকা আয় হতে পারত, এমন একটা বড় কাজ বিধান উপাধ্যায় শুরু করতে গিয়েছিলেন, এবং তার কিছু কিছু শুরুও হয়েছিল, কিন্তু তারপরে হঠাৎ থেমে গেল। সেটা হচ্ছে জামুরিয়া অঞ্চলে একের পর এক ইন্ডাস্ট্রি তারা বেআইনি ভাবে কনস্ট্রাকশন করছিল। আগের কোন মেয়র কখনো চোখ বন্ধ করেছিলেন তারা ভাবেননি। বিধান উপাধ্যায় নিজে গেলেন, নিজে মুভমেন্ট করলেন, তার ইঞ্জিনিয়ারদের পাঠালেন, এবং এটা কথা ছিল যে ভেঙে ফেলা হবে, অথবা সরকারি নিয়ম অনুযায়ী 2000 টাকা স্কোয়ার ফিট বা 1500 টাকা স্কোয়ার ফিটে যে টাকা তাতে আসবে, এই গোটা টাকাটা কর্পোরেশনের যে আর্থিক সংকট এবং উন্নয়ন দুটো কাজে লাগবে। কিন্তু এটাও থেমে গেল। এটা কি ভোটের জন্য? একদমই না, ভুল রিপোর্ট আছে আপনাদের কাছে। থেমে যায়নি, কারণ প্রথমত হচ্ছে যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো ইলিগাল করেছে তাদের সবাই, মানে গতকালকেও আমার কাছে 2-3 জন ইন্ডাস্ট্রি এসছে, অনেকেই কোর্টে গেছে। আপনারা জানেন হাইকোর্টে এক একটা ডেট পড়ে 7 মাস, 8 মাস, 10 মাস পর পর। তো সেখানেও আমাদের কোর্টেও আমাদের জিত হয়েছে অনেক জায়গায়। এক জায়গায় যেমন একটা ফাইন ছিল, 13 কোটি টাকার ফাইন ছিল। তো সেখানে যখনই উঠেছে হাইকোর্টে, ওঠার সাথে সাথে জাজই বলেছেন যে প্রথমে আপনি কর্পোরেশনের টাকা জমা দিয়ে আসুন। তো উনি সাথে সাথে তারপরের দিনে এসে 2 কোটি টাকা জমা দিয়েছিলেন। তো তারপরটা বাকি আছে, তারপর ডেট পাইনি এখন পর্যন্ত। তো কোর্টের ডেটের জন্য অনেকটা প্রবলেমে আছি, অসুবিধায় আছি এখন। প্লাস কিছু কিছু ইন্ডাস্ট্রি আছে যারা যারা এখন চাইছে যে আমরা দিতে চাইছি, কিন্তু অ্যামাউন্টটা ধরুন অ্যামাউন্ট যেটা আছে সেটাতে হয়তো মানে ওদের সম্ভব হচ্ছে না। কারণ এক একটা ইন্ডাস্ট্রিতে, বালাজি ইন্ডাস্ট্রিতে যেমন 100 কোটি টাকা আছে, এক একটা ইন্ডাস্ট্রিতে 80 কোটি আছে, এইভাবে আছে বিভিন্ন জায়গায়। এবং কয়েকটা ইন্ডাস্ট্রি তো ফুল পেমেন্টে করে দিয়েছে, মানে যাদের হয়তো 2.5 কোটি 3 কোটি যাদের ছিল, যে সমস্ত ইন্ডাস্ট্রি ছিল, তারা কিন্তু ফুল পেমেন্ট করেছে। এবং শুনে খুশি হবেন যে এই টাকাটা আসার পরে আমরা আমাদের 2টি মানে একটা জামুরিয়াতে রয়েছে নজরুল শতবার্ষিকী ভবন, এবং আমাদের সম্প্রীতি হল বানপুর, এই দুটোই ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে। এবং এটা বরাবর আমাকে বলুন, ধরুন লোকাল পাবলিক বলুন, বিরোধী দলের থেকে বলুন, বা সবাই আমাকে বিভিন্ন জায়গায়, আমি কোনো জায়গায় গেছি তো আমাকে রিকোয়েস্ট করেছে যে বিধান তুমি পারলে তুমি এই দুটো করে দিও। তো আমি আপনার চ্যানেলের মাধ্যমে এটা নতুন রিপোর্টটা দিয়ে দিচ্ছি। আমাদের ইমিডিয়েট মানে দুটোকে একদম প্রায় যত খরচা হবে, 4 কোটি হোক 5 কোটি হোক, পুরো টাকাটাই আমরা টেন্ডারে, রিসেন্ট টেন্ডার, নেক্সট উইক টেন্ডারে চলে যাচ্ছে দুটোই। এবং দুটো কাজে আমরা নতুন করে করছি। এবং আরেকটা আমি আসানসোলের মানুষকে বলেছিলাম, আমি প্রথমত যখনই বসেছিলাম ওখানে ছিলাম, আমি গাড়ি নদী গুনিয়ে বলেছিলাম, এই যে নদীর যে দখল, এটা সিঙ্গারেরই হোক আর এই ক্ষেত্রে হোক, এই দখল মুক্ত কেন করা যায়? আমি প্রথমত বলছি রাজনৈতিক চাপ না, এটা গাড়ি নদী নিয়ে বলতে পারবো, কারণ আপনি হয়তো এখন গাড়ি নদীতে যাননি, বা এই বছর যা বৃষ্টি হয়েছে তাতে কিন্তু হয়নি। গাড়ি নদী অলরেডি, আপনারা একটু ঘুরলে বুঝতে পারবেন, গাড়ি নদীতে অলরেডি পুরোটাতেই, মানে যেখানে আমি অর্ডার দিয়েছিলাম, যেখানে ছোট্ট হয়ে গেছে বাড়ি করে দিয়েছে সেটা বাদ দিয়ে, যেখানে ফাঁকা পাবে পরিষ্কার করে করো। এবং সেখানে বিভিন্ন জায়গায় দেখবেন আমার HLG যেটা আছে, HLGটা পেরিয়ে যেটা ব্রিজটা পড়ছে, লেফট অ্যান্ড রাইট সাইড দুটোতে দেখবেন বড় হয়ে গেছে, রাস্তা করছি, গ্রিল দিচ্ছি আমরা, ওই যে যেটা কি বলো ওটাকে, ফরা যেটা বিদেশে হয়, তো সেই টাইপের দুদিকে গাড়ি নদীতে আমার চিন্তাধারা আছে করার। তো অলরেডি গাড়ি নদীতে প্রচুর কাজ হচ্ছে। গাড়ি নদীটাকে আমরা ধরেছিলাম প্রথমে, গাড়ি নদীতে প্রচুর কাজ আছে। আমি মানুষের কাছে, অনেকের কাছে ধন্যবাদ পেয়েছি
কারণ মানুষ এবছর এটা হয়নি, এই আগামী বছর নিশ্চিতভাবে যাতে আরো না হয় সেটার অ্যারেঞ্জমেন্ট আমরা করছি। এবং আরেকটা আমার স্বপ্ন ছিল যে বিশ্ব বাংলা নিউ টাইম যে গেটটা আছে সেই গেটটা আমরা জুবলি মোড়ে করবো, এবং এটাও এই মাসের মধ্যে আমরা হয়তো টেন্ডার প্রসেসে যাব। ওটা প্রায় 10 কোটি টাকার প্রজেক্ট আছে, ওটা তো আমরা যাবো রিসেন্ট এই মাসে, কারণ আমরা চাইছিলাম যে একটু পরে আরো কিছু আমি ডেভেলপমেন্ট বলে দিচ্ছি, মানে আসানসোলে কাজ হচ্ছে না বললেন সেটার জন্য উত্তর দিচ্ছি আমি। কালীপাহাড়ি থেকে একদম বানপুর মোড় ডিভাইডার আছে, পুরো ডিভাইডারটাকে ভেঙে দেওয়া হচ্ছে। আচ্ছা, ভেঙে এই টাইপের করে পুরো বড় বড় গাছ আর লাইট লাগিয়ে দেওয়া হচ্ছে, পুরোটাতে সাজানো হচ্ছে আসানসোলে। কারণ আমি আক্ষেপ করি যে আমি হয়তো সাইড গুলো হাঁটাতে পারলাম না, অটো করতে পারিনি, কিন্তু আমি আসানসোলের মানুষের জন্য চেষ্টা করছি যাতে মানুষ একটু বেরোলে আসানসোলকে সুন্দর দেখতে পাই। একটা পলিটিক্যাল আমি ডেভেলপমেন্ট আমি বলছি, ওটা করছি। আর আপনি দেখবেন লরেটো সেন্ট প্যাট্রিক্স এর অপোজিটে প্রায় 2.5-3 কোটি টাকা দিয়ে পার্কটা বানানো হয়েছে। রাত্রে কোনোদিন যান, নিজে খুশি হবেন। তার অপোজিট সাইড সেম কাজ করা, ভেতরে একটা দোকান আছে, দোকানটা বন্ধ করে দেওয়া আছে, 4টে দোকান আছে, এখন অ্যালটমেন্ট করিনি। আচ্ছা, অ্যালটমেন্ট দেওয়া হয়নি, অ্যালটমেন্ট করবো আমরা পরে। ওই পার্কটার অপোজিটে সেম পার্ক আর একটা বানানো হচ্ছে, ঠিক আছে? তার ভেতরে বসার ব্যবস্থা, ওখানে খাওয়ার ব্যবস্থা, সব অ্যারেঞ্জমেন্ট আমরা করছি। আপনি সৃষ্টিনগরের গেট টু জুবলি মোড়, লেফট অ্যান্ড রাইট দু সাইডে তৈরি হচ্ছে, দু জায়গা যেমন আসানসোলের ওখানে হয়েছে পার্ক, ঠিক সেভাবে এখানে করা হবে। আমাদের ওগুলো এস্টিমেট হচ্ছে, ডিপিআর রেডি হচ্ছে, ওই কাজগুলো চালু করবো। কারণ আমরা দেখুন, প্রথমত হচ্ছে মানুষ যে রাস্তা দিয়ে ঢুকছে, দেখুন আমি নিজে লজ্জা পাই, তখন আমি একটু মানে কি বলবো, আমি যাই আমি মানুষ হিসাবে নিজেকে, আমি দেখবেন কালীপাহাড়ির কাজটা ঢুকছেন, ঢুকে ডাম্পিং হয়ে আছে, যেটা আমার পছন্দ নয়। আমি যখনই ওখানে চেয়ারে বসেছিলাম, আমি কিছু ভিজিট করার পর আমি নিজে বলেছিলাম যে শহর ঢুকতে, কারণ প্রথমত হচ্ছে মানুষের দেখনদারি, একদম, তারপরে কাজটা বিচার করবে মানুষটা দেখতে কেমন, একদম মানুষ অ্যাট্রাকশন করে তো, যে আমার ওখানে তো আগে কি তৃণমূলের পুরো বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে, ওটা বোর্ড লাগানো ছিল, তৃণমূলের বোর্ড না সরকার, যাই হোক ওইটাই আর কি, সরকার আলাদা নাকি? একদম আলাদা, একদম আলাদা, সরকার আলাদা, পার্টি আলাদা। তো ওখানে বোর্ড ছিল, সরকারের বোর্ড ছিল, সরকারের প্রকল্পগুলো ছিল, যেটা শাক দিয়ে মাছ ঢাকা হয়েছিল না, মাছ ঢাকার নয়, মানে একটু দেখুন, আমি আজকে নর্মালি মানে যে কোনো জায়গায় আমি যদি ওই দিকটাতে বসতাম দেখতে খারাপ লাগতো, একদম এই দিকটাতে বসেছি, আমরা বসতাম, শুরুই করতাম না, বাস এটাই পয়েন্ট, যে যেটাকে ঢাকলে যদি সুন্দর হয় তা আমি কেন ঢেকে দেব না, এটা তো দরকার। আচ্ছা, এইটা এই যে আপনি উত্তরটা দেবেন, সাথে একটা ছোট্ট করে মানে গুঁজে দিই আর কি, আপনি ওই পাশেই লিখেছেন সিটি অফ ব্রাদারহুড, একটা গেট লিখেছেন। আপনার কি মনে হয় যে পলিটিক্যাল যে সিচুয়েশনের দিকে এই রাজ্যটা এবং বিশেষ করে আমাদের এই অঞ্চলটা এগোচ্ছে, ইজ ইট এ সিটি অফ ব্রাদারহুড ভবিষ্যতে থাকবে? মানে যে ধরনের পলিটিক্স হচ্ছে বা যে ধরনের পলিটিক্যাল কথাবার্তা হচ্ছে বা যে রকম কমিউনালাইজ করা যাচ্ছে গোটা ব্যাপারটাকে, মানে আমি বলছি না যে কোনো একটা পক্ষ, সবাই মিলে এইটাকে রোখার জন্যে পাল্টাটা যে সাংস্কৃতিক ব্যাপারগুলো বা যে রাজনৈতিক ব্যাপারগুলো হওয়ার কথা ছিল, আপনার কি মনে হচ্ছে এজ এ মেয়র, আপনি মেয়র, আপনি আমারও মেয়র, আপনি সবার মেয়র, তো আপনার কি মনে হচ্ছে যে এটা ঠিকঠাক দিকে এগোচ্ছে? আগামী দিন আমরা অগ্নিগর্ভের উপরে বসে আছি, এই রাজনৈতিক মানে স্তরটা যে জায়গায় নামছে, পলিটিক্যাল স্তরটা যেখানে নামছে, তাতে এই শহরটারও ক্ষতি হতে পারে? প্রথমত হচ্ছে আপনার প্রশ্নের একটাই উত্তর, মানুষই পারে, কোনো মেয়র পারবে না, কোনো নেতা পারবে না। মানুষের কাছে সুযোগ রয়েছে 2026, মানুষকে বেছে নিতে হবে যে আমি কার কাছে সুখে থাকতে পারবো। আমরা পশ্চিমবঙ্গে একটাই দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় সর্বধর্ম, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একদম মানে সবাই আমরা একসাথে আছি, একসাথে থাকবো, এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিসি। এবং উনি যদি থাকেন, মানুষ যদি ভুল না করে ফেলেন,
মানুষ যদি নিজেই নিজের শরীরে আগুন লাগাবে, সেটার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় নেবে না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে ভালো থাকার জন্য 95খানা 97খানা প্রকল্প চালাচ্ছেন। কারণ উনি তো প্রকল্প বন্ধ করে দিতে পারেন। এই যে অর্থ দিল্লি গভর্নমেন্ট দিচ্ছে না, তারপরেও কিন্তু এটা দিচ্ছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন মানুষ ভালো থাকুন। এবার মানুষকে বাঁচতে হবে 2026, যে আমরা কি করব, আমরা ভালো থাক। দেখুন, আমার ছাগল, আমার পাঁঠা, আমি সামনেটা কেটে খাবো না পিছনটা কেটে খাবো, সেটা বিচার আমার। মুখ্যমন্ত্রী দিয়েছেন পাঁঠাটা খেতে, তুমি কি খাবে, কিভাবে খাবে তুমি খাও। মানে রাজনৈতিক ভাবে পাবলিক কিন্তু পাঠা নয়, বলিনি মানুষকে, আমি বলিনি, খাবারটাকে বলেছি। আচ্ছা, মানুষের কাছে ভালো মন্দ দুটোই এসেছে, অপশন আমি খাবার খারাপটা খাবো না ভালোটা খাবো। আচ্ছা, আমার একটা শেষের দিকে আমরা এগোচ্ছি। ওইখানে আসলটা আটকে গেছে। কোনটা? সেটা হচ্ছে যে ওই যে কালীপাহাড়ি, ওটা হচ্ছে অলরেডি, মানে আমরা নিজেরাই হাঁটাতে চাইছি ওটাকে। এবারে আমাদের অলরেডি মঙ্গলপুরের জায়গা গল্পটা কিন্তু বহুদিন ধরে সময় থেকে মঙ্গলপুরে জায়গা নেওয়া হয়েছে, তখন ছিল না। মঙ্গলপুরের লোকগুলো মানবে কেন? না, আবর্জনা রোডের উপরে যদি মঙ্গলপুরে জায়গা হয়ে গেছে, বড় জায়গা, মানে ওখানে অলরেডি এই বোর্ডে আমাদের লাস্ট 1 বছর 1.5 বছর থেকে এটা চলছিল। এটা স্যাংশন অলরেডি হয়ে গেছে, জায়গাও হয়ে গেছে, সবই হয়ে গেছে, কাজ চালু করবো আমরা। আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই কর্পোরেশনের পার্কিং, গত 2 বছর ধরে প্রায় 16টা পার্কিং, সেখানে কর্পোরেশন কোনো পয়সা পাচ্ছে না, কিন্তু পার্কিং চালু আছে এবং ব্যক্তিগতভাবে কিছু লোক সেই টাকা তুলছে। এই পার্কিং নিয়ে একটা বড় 9 কোটি টাকা বলা হচ্ছে, সত্যি মিথ্যে তো আমরা বলতে পারবো না। আমি বলি, তৃণমূলের কাউন্সিলর অভিযোগ করছে। তৃণমূল কাউন্সিলর না, জিতু সিং তৃণমূলের কাউন্সিলর, আর যিনি নাম বলছি না, যাদের নাম বলা, আমি নর্মাল, এটা তো অন ক্যামেরা বলছি আমি। আজ পর্যন্ত টেন্ডার ছিল না, এই বোর্ডে টেন্ডার করেছে, আর এখন কোনো টেন্ডার বাদ দিয়ে কোনো পার্কিং চলে না। টেন্ডারের প্রসেসে আছে, এটা আবার টেন্ডার কালকে সোমবারে। লোক কি করে, আমি নিজেই গাড়ি দাঁড় করিয়েছি, আমাকে 30 টাকা দিতে হচ্ছে এবং সেটা স্লিপ দিচ্ছে এএমসি লেখা, এটা কি করে সম্ভব? তাহলে বলে দিচ্ছি তো, সোমবার দিন আবার বিডিং আছে, ওটা 18খানা কি 16খানা হবে, মানে যাদের টাইম শেষ হয়ে গেছে। 16টা 2 মাস আগে শেষ হয়েছে, 2 মাস, এই যে 2 মাস নমিনিটা চলছে, এটাতে এমসি লোক চালাচ্ছে। আচ্ছা, দেখুন, একটা ভালো কাজকে খারাপ বলতে 1 সেকেন্ড লাগে একদম, কিন্তু একটা খারাপকে ভালো বলতে ঘন্টার পর ঘন্টা লেগে যায়। দেখুন, ওখানে ফার্স্ট, মানে ওটা টেন্ডার হওয়ার সাথে সাথে তাদেরকে পয়সা পেমেন্ট দিয়ে দিতে হচ্ছে। বিশ্বদা, এবার শেষ করব, সবগুলোকে ছোট্ট 3-4টে ওয়ান লাইনার। ঠিক আছে, এক, আপনি অ্যাজ এ মেয়র মনে করেন যে আসানসোলে যে স্মার্ট সিটি বা কোন জায়গাতে দাঁড়িয়ে আছে, কোনোদিন আসানসোলকে স্মার্ট সিটি বলে আখ্যা দেওয়া যাবে? না, চেষ্টা চলছে, নিশ্চিতভাবে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, যেভাবে অবৈধভাবে বালি উত্তোলন হচ্ছে আপনার জলের প্রজেক্টের আশেপাশে, দামোদরের যে গতিটা আছে সেটা অনেকটা বাঁকুড়ার দিকে প্রবাহিত হয়ে গেছে। আপনার অনেকগুলো প্রজেক্ট, মানে আমার জলের সংকটে ভুগবে আগামী দিনে, এটা নিয়ে প্রাক্তন মেয়রও জামুরিয়াতেও কিছু গেছিলেন, ওনাকেও হ্যাকেল করা হয়েছে। এইটা নিয়ে আপনি এই যে অবৈধ খনন এবং তার জেরে জল প্রকল্পের ক্ষতি, এটাকে আপনি কিভাবে দেখছেন? বা প্রথমত হচ্ছে, অবৈধভাবে বালি কোথাও তোলা হচ্ছে না, বালিটা সরকারি ভাবে তোলা হচ্ছে, যারাই চালাচ্ছে সরকারি ভাবে চালাচ্ছে, সরকারকে টাকা দিয়ে চালাচ্ছে। কিন্তু আপনার পয়েন্টটা যেটা বলেছেন, একদম আমি ওই পয়েন্টটাতে আমি অলরেডি, মানে আজ নয়, আমি আজ 1.5-2 বছর থেকে আমাদের যখন প্রজেক্টগুলো চালু হয় বা যে প্রজেক্টগুলো ক্ষতি হয়েছিল, সেই প্রজেক্টগুলোর জন্য আমরা ডিএম সাহেব এবং উপর মহলে আমরা কথা বলেছি যে যারাই পেয়েছে, সরকারিভাবে পেয়েছে, তারা যেন আমাদের যে আইজি গুলো আছে, কর্পোরেশনের হোক, পিএইচই ডিপার্টমেন্টের হোক, ওই আইজির থেকে অনেক দূরে করে, তাহলে বালিটা নিচে যাবে না। বালিটা নিয়ে নেওয়াতে একদম আমাদের নিচে চলে যাচ্ছে, ফলে আমাদের অসুবিধা হচ্ছে। এটা প্রশাসনিকভাবে দেখছি। আর আমার একটা ছোট্ট প্রশ্ন, যে বিধান উপাদায় আমরা প্রমোতে চালিয়েছি, অন্যর এলাকায় নাক গলান না, নিজের এলাকায় কাউকে ঢুকতে দেন না, তো আপনি কি এই গণ্ডির মধ্যেই বাকি রাজনৈতিক জীবনটা কাটিয়ে দেবেন, না মন্ত্রী টন্ত্রী হওয়ার
চান্স আছে? মানে কেন জেলা সভাপতি একবার আপনি পেয়েছিলেন, আপনি সেটা কিন্তু ছেড়ে দিয়েছিলেন। না, প্রথমত হচ্ছে মানে বলতে গেলে বকলমে বিধান কোনো কন্ট্রোভার্সিয়ালে যেতে চান না। না, যেতে চান না নয়। আমি চাই, দেখুন আমাকে যখন যেটা আমাদের নেত্রী দায়িত্ব দিয়েছেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছেন, তাহলে আপনি জেলা সভাপতি পদটা চাইলেন না? ছেড়ে দিচ্ছি, বলে দিচ্ছি, আমি উত্তর দিচ্ছি। আমাকে 2021 নির্বাচনের পর আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডেকে বলেছিলেন যে তোমাকে চালিয়ে দিতে হবে 1 বছর জেলা সভাপতি। তো আমি সাথে সাথে নিয়েছিলাম, চালিয়েছিলাম। 1 বছর পরে হঠাৎ আসানসোল কর্পোরেশনের ভোট হলো, আমাকে আমার নেত্রী দিদি ফোন করলো, আমার জন্মদিনে ফোন করলো, আমাকে ফোন করে বললো কোথায় আছিস? আমি বললাম বাড়িতে আছি। তুই হবি? তো আমাকে যখনই বললো আমি হলাম। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডেকে পাঠালেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা মানে রুল নিয়েছেন যে এক ব্যক্তি 2টো পদে থাকবে না। আমাকে সাথে সাথে অভিষেক বললো যে বিধানদা, যেহেতু তুমি মেয়র হয়ে গেছো, তোমাকে এটার থেকে করতে হবে। আমি বললাম পার্টি যেটা ডিসিশন নেবে, পার্টি আমাকে সভাপতি রাখুক, মেয়র রাখুক, যেটাতে রাখবে, না রাখুক, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্ধ সৈনিক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। কারণটা একটাই, আমার বাবার লড়াইটা আমি দেখেছি। ওই লড়াইটাতে মানে আমার বাবা 68-এ মারা যায়, 68 বছর বয়সে। বাবা হয়তো আমি যখন বাচ্চা ছিলাম তখনই বাবা মারা যেত। তো ওই পরিস্থিতিতে আমরা এই পার্টিটা এসছে, তখন কংগ্রেস ছিল, তৃণমূল কংগ্রেস আছে থেকে। র্যাপিড ফায়ারে এক কথায় খালি উত্তর দিতে হবে, বেশি বলার দরকার নেই, ঠিক আছে? ছোট ছোট করে প্রশ্ন। মেয়র না বিধায়ক? দুটোই। এবার জিতে সবচেয়ে গুরুত্ব সালানপুরকে দেবেন না বারাবণীকে? আমার বারাবণী, সালানপুর ডান হাত বাঁ হাত। মন্ত্রী না মেয়র, কোনটা পছন্দ করবেন? কোনটাই পছন্দ করি না। যেটা আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দেবেন সেটাই হবে। আপনার বিরোধী দলের নেতা হিসেবে জিতেন্দ্র তিওয়ারি ভালো না অগ্নিমিত্রা পাল ভালো? নো কমেন্টস, আমি কারণে কমেন্ট করি না। সবচেয়ে বেশি নির্দেশ কার থেকে এলে খুশি হন, মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়? দুজনেরই। বিধানসভায় আপনি নীরব থাকেন, এটা একটা অন্য বিধায়কদের অভিযোগ, এটা কি সত্যি নীরবতা? আমি পুরোটা বলে দিচ্ছি। আজকে কেউ না কেঁদে যদি খাবার পেয়ে যায় তো কেন কাঁদবে? আমি না কেঁদে, আমি কোনো কিছু না বলে যদি আমার বারাবণী বিধানসভার সমস্ত কাজ করে দিতে পারছি, তো আমি কেন বলতে যাব? এই যে আমি চুপচাপ বসেই যদি আমি কাজগুলোকে করে নিই, আমি চেয়ারটাতে এসেছি মানুষের কিছু কাজ করার জন্য, তো আমি কাজটা যদি ভালোবেসে করে নিতে পারি, তা আমি কেন ঝামেলাতে যাব? এই যে এসআইআর চলছে, আপনি একদম গ্রামে গ্রামে ছুটছেন, বাড়িতে বাড়িতে ছুটছেন, এর কি প্রয়োজন আছে? 100% প্রয়োজন আছে। তাহলে বিরোধিতা করছেন কেন আপনার নেত্রী? এসআইআর এর বিরোধিতা করছেন? বিরোধিতার সঙ্গে আলাদা, আমরা যাচ্ছি মানুষের কাছে যাতে মানুষের ভোটটা থাকে। আমি নিজের ফর্ম দিয়ে ফিল আপ করেছেন? একদম। সেটা কি অনলাইনে না অফলাইনে? না, অফলাইন। কারণটা হচ্ছে দেখুন, আমরা চাই প্রতিটি মানুষ ভোটাধিকারটা থাকুক, ভোট যাকে খুশি দিতে পারে। আমার শেষ প্রশ্ন, বিধান উপাধ্যায়ের মধ্যে কি আছে যে কোনোদিন গত 15 বছরে একেবারেই দেখা গেল না দলের মধ্যে বারাবণীতে কোথাও কোন রকম অন্তর্দ্বন্দ্ব তৈরি হয়েছে? এটা কি এমন জাদু? আমার হাসি, আমার হাসি, আমার কথাবার্তা, এবং আমাকে কারোর সাথে আমি তুলনা নয়। যেহেতু আমি মানুষ হয়েছি এখানে, আমার সবার সাথে একটা সম্পর্ক আছে, সবার সাথে মিশে থাকি, সবার সাথে নিজের থেকে কথা বলি। কেউ কথা না বললেও আমি নিজের থেকে বলে দিই। কারণটা হলো বাবা এবং মা যে সংস্কৃতিটা যেভাবে পালন করেছে, আমাকে মানে তৈরি করেছে, আমি ওইভাবে আছি যতদিন বেঁচে আছি। দেখুন, একটা কথাই বলবো, আমি যেখানে এটা বলিনি, আমি যেখানে যাই না কেন, আমাকে বিধান উপাধ্যায় তৈরি করেছে বারাবণী। একটা সিনেমা এবং সেটাও আবার নাকি বিলেতের ভূমিকা। না, মানে সত্যি,
শখ নিশ্চিত হবে। আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমনি আমি যখন কলেজ লাইফ ছিলাম তখন আমার শখ ছিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে। ভিলেন চরিত্রে নাকি বলছে ভিলেন চরিত্রে আসছে? না ভিলেন চরিত্রে ভিলেন পারবো না, ভিলেন পারবো না। কিন্তু কোনোদিন তো আমরা মানে কুর্তা পায়জামা পড়তে দেখলাম না। মানে আমরা একটা অন্য বিধান উপাধ্যায়কে আজকে এখানে পেলাম। অন্তত আমার জীবন দশায় আমি এইরকম খোলামেলা একটা ইন্টারভিউ একজন মেয়রের কাছ থেকে এইরকম ভাবে শোনা এবং মানুষের প্রতি তার দায়বদ্ধতা, দলের প্রতি তার দায়বদ্ধতা, সবচেয়ে বড় কথা গোটা এলাকাটাই তার একটা পরিবার তিনি যে তৈরি করেছেন তার প্রত্যেকটি কথা এসছে। এবং মদন বা আমি কখনো কখনো খুব চাঁচালো, খুব ভয়ঙ্কর কিছু প্রশ্ন রেখেছি, যে প্রশ্নের উত্তর তিনি হাসি মুখে দিয়েছেন। এটাই সবার শেখার। এবং এটাই উনি বলেছেন যে দুঃখ আসলে মানুষকে শেষ করে দিতে পারে, কিন্তু যে কোনো কিছু জয় করতে হলে প্রথম দরকার মুখের হাসি। মানুষের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আপনারা যারা শুনলেন তাদের সবাইকে এক্সপ্রেস নিউজের পক্ষ থেকে শুভেচ্ছা, নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।